2024 সালের গণ অভ্যুত্থানের পর আমরা যে নতুন বাংলাদেশ কল্পনা করেছি, সেখানে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ছিল জবাবদিহিতা। কিন্তু জবাবদিহিতার সঙ্গে যদি ন্যায্যতা না থাকে, তাহলে সেটি খুব সহজেই প্রতিশোধে পরিণত হয়। আর প্রতিশোধের রাজনীতি শেষ পর্যন্ত যে কাউকেই গ্রাস করতে পারে। আজ আমি আপনাদের সামনে দুটো বিষয় পাশাপাশি রেখে কথা বলতে চাই। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘদিন ধরে অভিযোগ গঠন ছাড়াই আটক থাকা ব্যক্তিরা, অন্যদিকে গণ অভ্যুত্থানের তরুণদের দল, যাদের চাপে গত 18 মাস দেশ চলেছে, জাতীয় নাগরিক পার্টির প্রথম বছরের বাস্তবতা। আপাত দৃষ্টে দুটো ভিন্ন প্রসঙ্গ, কিন্তু গভীরে গেলে দুটোর কেন্দ্রে আছে একই প্রশ্ন: আইনের শাসন, প্রক্রিয়ার প্রতি আস্থা এবং নতুন রাজনীতির প্রতিশ্রুতি কতটা টেকসই। আমি সাবেক জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর প্রসঙ্গটা দিয়ে শুরু করি। 81 বছর বয়সী একজন ব্যক্তি, যিনি ক্ষমতাচ্যুত সরকারের উপদেষ্টা ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গ্রেপ্তার হওয়ার পর 15 মাস ধরে অভিযোগ গঠন ছাড়াই আটক আছেন। আইসিটির নিজস্ব কার্যবিধি 9(5) ধারা বলছে, গ্রেপ্তারের 1 বছরের মধ্যে তদন্ত সম্পূর্ণ করতে হবে। তদন্ত শেষ না হলে জামিন দেওয়া যেতে পারে। আর 1 বছরের বেশি আটক রাখতে হলে ব্যতিক্রমী পরিস্থিতি থাকতে হবে এবং তার লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে। প্রশ্ন হলো, এই ব্যতিক্রমী পরিস্থিতি কোথায়? প্রকাশ্যে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা দেখি। এরকম অনেকের ক্ষেত্রে এটা বলা যাবে। এখানে কেউ যুক্তি দিতে পারেন জামিন দেয়া যেতে পারে মানে বাধ্যতামূলক নয়। একদম ঠিক, কথাটা ঠিক, কিন্তু সেই এখতিয়ার সীমাহীন নয়। আইনের ভাষা নিজেই বলছে 1 বছরের বেশি আটক রাখতে হলে ব্যতিক্রমী কারণ থাকতে হবে। যদি সেই কারণ লিপিবদ্ধ না হয়, তাহলে দীর্ঘ আটক আর প্রক্রিয়াগত সতর্কতার মধ্যে পার্থক্যটা থাকে না। তখন সেটি হয়ে দাঁড়ায় আরবিটারি ডিটেনশন। এটি শুধু একজন ব্যক্তির প্রশ্ন নয়। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, একজন সাবেক বিচারক, আরো অন্তত 7 জন 1 বছরের বেশি সময় অভিযোগ গঠন ছাড়াই আটকে রয়েছেন। এর বাইরে আছেন অনেক সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারাও প্রায় কাছাকাছি একই রকম পরিস্থিতির মধ্যে। তাদের অনেকে অন্য মামলায় আটক, সেটি আলাদা বিষয়, কিন্তু আইসিটির অধীনে আটক রাখার একটি বা প্রশ্নটি আলাদা আইনি কাঠামোর অধীনেই বিচার্য। যদি ট্রাইব্যুনাল নিজস্ব বিধি মেনে না চলে, তাহলে আন্তর্জাতিক মানদণ্ডের দাবি কতটা টেকসই থাকে? আমাদের ভুলে গেলে চলবে না, 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে 2024 পরবর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। অপরাধের সংজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়, কিন্তু আটক সংক্রান্ত বিধান অপরিবর্তিত। আর আন্তর্জাতিক মানবাধিকার আইনে দীর্ঘ প্রি ট্রায়াল ডিটেনশন সবসময় কঠোর নজরদারির বিষয়। ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস থেকে শুরু করে কমনওয়েলথের বিচার ব্যবস্থায় একটা নীতি পরিষ্কার: অভিযোগ গঠন ছাড়াই দীর্ঘ আটক ব্যতিক্রম, নিয়ম নয়। এবং সেই ব্যতিক্রমটা পছন্দনীয় কিছু নয়। গণ অভ্যুত্থানের আবেগ এখনো তাজা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার চাই, জবাবদিহিতা চাই, এ দাবি ন্যায়সঙ্গত। কিন্তু বিচার মানে শুধু শাস্তি নয়, বিচার মানে প্রক্রিয়া। আইন ভেঙে আইন প্রতিষ্ঠা করা যায় না। ফ্যাসিবাদ বিরোধী লড়াই যদি ন্যায্যতার মানদণ্ড হারায়, তাহলে সেটি অন্য রূপের কর্তৃত্ববাদের রূপ নিতে সময় লাগে না। আর কর্তৃত্ববাদ ভয়ঙ্কর হয়ে ওঠে কিভাবে, সেটা আমরা প্রত্যেকে, এই দেশের প্রতিটা নাগরিক মর্মে মর্মে উপলব্ধি করেছি, কতিপয় সুবিধাভোগী ছাড়া। এই জায়গায় এসেই রাজনীতির দ্বিতীয় প্রসঙ্গ, জাতীয় নাগরিক পার্টি। 2024 সালের 28 ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক বন্দোবস্তর প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশ করা দলটা আজ কয়েকটা দিন আগেই 1 বছর পূর্ণ করেছে। ছাত্র জনতার আন্দোলন থেকে উঠে আসা এই দলটি প্রথম নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে জয় পেয়েছে জামাতের সঙ্গে ঐক্য করে। আরো কয়েকটি দল ছিল। এটা নিঃসন্দেহে উল্লেখযোগ্য, কিন্তু একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির 217 সদস্য থেকে নেমে 172-এর ঠেকা 40-এর বেশি কেন্দ্রীয় নেতার ঝরে পড়া, এটিও কিন্তু বাস্তবতা। কেউ কেউ বলছেন যে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, নতুন দলে মতান্তর থাকবে, ভাঙা গড়া থাকবে, ঠিক কথা। কিন্তু প্রশ্ন হলো, এই ঝরে পড়া কি কেবল সাংগঠনিক পুনর্বিন্যাস, নাকি গভীরে কোনো আদর্শগত টানাপোড়েন? জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোটের সিদ্ধান্তের পর একসঙ্গে বহু নেতা, তার মধ্যে নারী নেত্রী আছেন বেশ কয়েকজন উল্লেখযোগ্য, তাদের পদত্যাগ, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির অভিযোগ, গণতান্ত্রিক চর্চার অভাবের কথা, এসব ইঙ্গিত দেয়
যে নতুন দল পুরনো রাজনৈতিক সংস্কৃতির চাপ এড়াতে পারেনি, সেই বলের মধ্যে থেকেছে। অন্যকে বদলাতে বলেছে, তারা নিজেকে বদলাতে পারেনি। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ব্যক্তিকেন্দ্রিক, দল মানে নেতা, নীতি নয়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়েছিল এনসিপি, কিন্তু 1 বছরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হয়েছে? সিদ্ধান্ত গ্রহণে কতটা অংশগ্রহণমূলক কাঠামো তৈরি হয়েছে? ভিন্ন মত কতটা সহনশীলভাবে নেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো কেবল দলটির জন্য নয়, পুরো নতুন রাজনৈতিক প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সবার এর গভীরে গিয়ে ভেবে দেখা দরকার, কেন তারা ব্যর্থ হলো। এখানে একটা বড় দ্বন্দ্ব কাজ করছে। একদিকে বিপ্লবী আবেগ, ফ্যাসিবাদ বিরোধী লড়াই, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার বাস্তবতা, আইন, প্রতিষ্ঠান, প্রক্রিয়া। আন্দোলনের ভাষা আর শাসনের ভাষা এক নয়। আন্দোলনে স্লোগান চলে, রাষ্ট্রে চলে নথি। আন্দোলনে আবেগ চলে, রাষ্ট্রে চলে বিধি। আবেগ দিয়ে আন্দোলন করে আপনি সরকারের পতন ঘটাতে পারবেন, রাষ্ট্র চালাতে পারবেন না। এনসিপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই। তারা যদি সত্যি নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে প্রথম শর্ত হবে প্রক্রিয়াকে সম্মান করা, দলীয় ভিন্ন মতকে দমন নয়, অন্তর্ভুক্ত করা। জোট রাজনীতি করলে তার নৈতিক ব্যাখ্যা দেয়া, সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত করা। ওয়েবসাইট থেকে নাম সরিয়ে ফেলা কোনো সমাধান নয়, বরং রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্ন তোলে। একইভাবে রাষ্ট্রের ক্ষেত্রে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলাগুলোও বিধি মেনে চলে, তাহলে সেটি সরকারের জন্য শক্তি হয়ে দাঁড়াবে। আইনের শাসনকে দুর্বল করা মানে প্রতিপক্ষকে শক্তিশালী করা। আর যাদের আমরা অভিযুক্ত বলছি, কাল অন্য কেউ সেই জায়গায় দাঁড়াতে পারে। তাই নিয়মকে শক্ত করা সবার স্বার্থে, বিধি ব্যবস্থা প্রতিষ্ঠান করে তোলা সবার স্বার্থে। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি রাজনৈতিক পালা বদলের পর একটা সাধারণ প্রবণতা দেখা গেছে। বিজয়ী পক্ষ ন্যায় বিচারের ভাষায় প্রতিশোধকে বৈধতা দিতে চেয়েছে। 1975-এর পরবর্তী সময়, 1991-এর পরবর্তী সময়ে, 1996-এর পরবর্তী সময়, 2009-এর পরবর্তী সময়, প্রতিবারই আমরা দেখেছি আইন ও রাজনীতির মিশ্রণে বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে। 2024 পরবর্তী সময় কি ভিন্ন হবে? এই প্রশ্নের উত্তর এখনো লেখা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, শান্তি প্রতিষ্ঠা সম্ভব কেবল আইনের শাসন দিয়ে। এই বক্তব্য যদি নীতিগত অঙ্গীকার হয়, তাহলে তার প্রথম পরীক্ষা হবে আইসিটি। প্রক্রিয়া মেনে চলা, সময়সীমা মানা, ব্যতিক্রমী পরিস্থিতির লিখিত ব্যাখ্যা দেয়া, এসবই আইনের শাসনের বাস্তব রূপ। অন্যদিকে এনসিপির স্লোগান, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। ফ্যাসিবাদ কেবল একটি দলের নাম নয়, ফ্যাসিবাদ একটা মানসিকতা। ভিন্ন মত সহ্য না করা, প্রক্রিয়া উপেক্ষা করা, ক্ষমতাকে নৈতিকতার উপরে বসানো, এসবই ফ্যাসিবাদের উপাদান। নতুন পথ চাইলে এই মানসিকতা থেকে তাদের নিজেদেরও বের হয়ে আসতে হবে, যেটা আমরা দেখতে পাইনি। আমাদের তরুণ প্রজন্ম একটা ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছে, কিন্তু ইতিহাস সৃষ্টি করা যত কঠিন, তাকে টিকিয়ে রাখা তার চেয়েও কঠিন। আবেগের বিপ্লবকে, আবেগের অভ্যুত্থানকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে সেটি ক্ষণস্থায়ী হয়ে যায়। তখন রাজনীতি আবার পুরনো চক্রে ফিরে যায়, এবং সেই আশঙ্কা অনেকের মধ্যেই আছে। মূলত এই আশঙ্কাটা 2024-এর অভ্যুত্থানের পর থেকেই শুরু হয়েছে। আইনের শাসন কোনো রোমান্টিক শব্দ নয়, এটা একঘেয়ে, ধীর, কখনো বিরক্তিকর, কিন্তু গণতন্ত্রের একমাত্র নিরাপদ রাস্তা। বিচার প্রক্রিয়া যত দীর্ঘই হোক, সেটি স্বচ্ছ ন্যায্য না হলে তার ফল টেকসই হয় না। আর যদি আমরা বলি অভিযুক্ত ব্যক্তি ফ্যাসিস্টের দোসর, তাই তাকে নিয়মের বাইরে রেখে আটক রাখা যায়, তাহলে কাল একই যুক্তি আমাদের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে। এবং এই অভিজ্ঞতা আজকে যারা ক্ষমতায় আছে, তাদের ইতিহাসের বাঁকে বাঁকে হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই সূক্ষ্ম জায়গায়। প্রতিশোধ ন্যায় বিচারের মাঝখানে যে সরু রেখা, সেটি আমরা কতটা সতর্কভাবে আঁকতে পারি। নতুন দলগুলো নিজেদের ভেতরে কতটা গণতান্ত্রিক হতে পারে, সরকার কতটা আইনের সীমা মানতে পারে, ট্রাইব্যুনাল কতটা নিজস্ব বিধির প্রতি অনুগত
থাকতে পারে। রাজনীতিতে আবেগ প্রয়োজন, কিন্তু রাষ্ট্র বা রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন প্রজ্ঞা, আন্দোলনে প্রয়োজন স্লোগান, কিন্তু প্রতিষ্ঠানে প্রয়োজন নথি, দলিল। নতুন ভারসাম্য চাইলে আমাদের দুটোর ভারসাম্য শিখতে হবে। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সরল, আমরা কি ন্যায় বিচার চাই নাকি দ্রুত শাস্তি চাই?